দেখেন কোথায় নিয়ে গেছে, দেখেন ফুটপাতের মধুটাকে কোথায় নিয়ে গেছে। কেউ আগে চিন্তা করতো মধুর জন্য আলাদা বোতল বানাইতে হবে, আর খুব চমৎকার শেপের একটা বোতল, হ্যাঁ, ঢাকনাটাও আলাদা। আমি খুব খুশি হয়েছি যে মধুটাকে উনি একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। পেপসি 7 আপ খুললে যেরকম বাতাস বের হয়, সুন্দরবনের মধুটা খুললে ওরকম একটা বাতাস বের, ভিতরে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। তো ওই প্রেশারটা নেওয়ার জন্য বোতলটা শক্ত করে বানানো দরকার। আমার মার চেহারা যেরকমই হোক, এটা আমার গর্বের বস্তু। তো আমার দেশের যে সম্পদ যেগুলো ফুল, এগুলো আমার জন্য গর্বের। এগুলো আমরা আমাদের সব জায়গায় ব্যবহার করার জন্য চেষ্টা করব। মন্ত্রীকে এটা দেওয়া যাবে। হ্যাঁ, আগে আমরা করতাম কি, যে পানির বোতলে মধু বিক্রি করতাম, এরপর পেপসি 7 আপের বোতলে মধু বিক্রি করতাম। আমি বললাম যে না, কেন পুরোনো বোতলে কেন বেচতে হবে, 5 টাকা বেশি খরচ হোক, আমরা এরকম নতুন বোতল আসলো। আমরা এখন এই বোতলগুলোতে মধু বিক্রি করি, এগুলো বাজারের বোতল। যারা আমরা ছোট উদ্যোক্তা, বাজারের বোতলই আপাতত ব্যবহার করি। পরে যখন ওনাদের বোতল বড় হয়ে যাব, তখন আমরা চেষ্টা করবো নিজের একটা আলাদা একটা ডাইস করার জন্য। বোতলটা একটা অসাধারণ একটা বোতল, আর প্যাকিংটাও অসাধারণ। আরেকটা বোতল আছে, ওটা সুন্দর। তুই আধা ঘন্টার মধ্যে কাজ ভাই, এইটার আগে বোতল আরেকটা ছিল যে ওটা আছে, ভাই প্যাকিং বেস্ট। আমি চাইতেছি যে মানে যেরকম সুন্দরবনের জন্য একটা বোতল, তারপরে কালোজিরার জন্য একটা বোতল থাকবে স্পেশালি, এটা কালোজিরা বোতল। আরেকটা হচ্ছে হলো লিচু ফুলের জন্য একটা, এই বোতলটাও সুন্দর। হ্যাঁ, এটা ডাইস করে না, একই রকম না, ওই যে কান দিকে খুলে। এটা চাইতে ওটা বেশি সুন্দর, ওটাই সুন্দর, এটার বৈচিত্র্য আছে। অল্প আছে যেখানে ওখানে দেন, অল্প মোবাইল এখানে থাক, এখানে থাক। এটা ফুল স্ক্রিন দেওয়া যায় না? না, এতটুকুই না? আচ্ছা, আপনি একটু আসতে হবে, সবাইকে আমি একটু দেখাই দিই আসলে। হ্যাঁ, এটা একটা আনন্দের ব্যাপার যে সে যে একটা মাইক্রোস্কোপ কিনছে, সে ল্যাপটপ আছে, যন্ত্রপাতি আছে, মধুটাকে চেনার চেষ্টা করা। আমরা সুন্দরবনের মধুর পোলেনগুলো এখানে মধু দিয়েছি একটু করে, হ্যাঁ। তবে মধুগুলোকে আমাকে সেন্ট্রিফিউজ করে নিচ থেকে ড্রপ দিয়ে একটা প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে, সাইন্টিফিকও এটা। আমি শর্টকাট দেখানোর জন্য ডাইরেক্ট মধু দিয়ে দিয়েছি। এখানে যে পোলেনগুলো দেখতেছেন, এটাকে আর বড় করা যাবে না, না? এই যে পোলেনগুলো বড় করব, একটু বড় করুন, একটু বড় করুন। স্ক্রিন না, 10x এ তো 40x এ, হ্যাঁ 40-তে দেন। হ্যাঁ আসছে, একটু করে সামান্য, হ্যাঁ দেন, বাস হয়েছে। এই যে এটা খলসে ফুলের পোলেন, হ্যাঁ, এই যে অনেকটা তরমুজের মতো দেখতে, হ্যাঁ তরমুজের মতো খলিশা, আমাদের যে খলিশা গাছ আছে, এই যে গরান গাছের পোলেন দেখা যাচ্ছে। এগুলো আমরা কাজ করতে করতে আস্তে আস্তে আমরা এটা শিখিয়ে যেতে পারবো। পোলেনগুলো মুভ করতেছে আর কি, হ্যাঁ এই যে দেখছেন স্লাইডের মধ্যে মুভ করতেছে, হাঁটতেছে, এটা ঢালের কারণে একদিকে চলে যাচ্ছে। যাই হোক, এই যে পোলেন, আর এই যে কতগুলো দেখতেছেন কালো কালো, এগুলো হলো যে বাবল, পানির ফোঁটা, এগুলো পোলেন না, কিন্তু আমাদের পোলেনগুলো অনেকটা সজীব হবে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই যেমন এটা পোলেন, এই দেখছেন এটা পোলেন, এটা খলিশা, ক্লিয়ার কালার, হ্যাঁ, মানে একটা পুষ্ট জিনিস, হ্যাঁ গড়ানো আছে, যেমন এটা গড়ান। আবার একটা জিনিস মনে রাখতে হবে, এই পোলেনের মধ্যে সাদৃশ্য আছে, হ্যাঁ। যেমন আমি দেখাই আপনাকে, যে এটাও কিন্তু খলসা ফুলের পোলেন, হ্যাঁ। আচ্ছা, এটা আমি আরও আগেও দেখাইছি আপনাদেরকে, যে যেমন এটা ফুলের মতো মনে হচ্ছে না, ফুলের মতো, কিন্তু দেখবেন আস্তে আস্তে সেটা চেঞ্জ হচ্ছে, একটু চেঞ্জ হচ্ছে ফুলের থেকে আস্তে আস্তে, হ্যাঁ ফুলের থেকে আস্তে আস্তে সে এখন তরমুজের মতো হয়ে যাচ্ছে, একটু লম্বাটে টাইপের হয়ে গেল না, ফুলের 3টা পাপড়ির মতো ছিল। আমি আপনাদেরকে আবার একটু বুঝাই দিই, যেমন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই বক্সটা এটা কীরকম, আর এটা কীরকম, হ্যাঁ না এটা গোল, আপনি এদিক থেকে দেখতেছেন এটা কি গোল, এই জিনিসটাকে আপনি কোনো কারণে এই জিনিসটাকে এখন এইভাবে দেখলেন, এটা কীরকম, তাহলে একই জিনিসের 2টা রূপ দেখলেন না। এটাকে ইকুয়েটোরিয়াল ভিউ, পোলার ভিউ, সাইন্টিফিকভাবে অনেক রকম বলা হয়। আমরা পোলেনটা তো এরকম ত্রিমাত্রিক জিনিস, এটা দ্বিমাত্রিক না, ত্রিমাত্রিক জিনিস, এরকম সলিড জিনিস। তো ওটা আমার মধুর মধ্যে ঘুরতেছে, ওদিকে ঘুরতে ঘুরতে দেখছেন ওটা আবার আমাদের তরমুজের মতো হয়ে গেছে। বাম দিকে আনেন তো, এই যে ওই যেটা ফুল ছিল
ওটা হ্যাঁ তরমুজের মতো হয়ে আবার শেপ হয়ে গেছে। অর্থাৎ আপনি প্রথমে এরকম দেখছেন, এ মধুর মধ্যে ঘুরতে 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 এরকম থেকে এরকম, এটা একরকম। এটা কি স্লাইডের কারণে? হ্যাঁ স্লাইডে এটা স্লোপ, বিভিন্ন জিনিস, মধুর মধ্যে কিছু পার্টিকেল থাকে, অন্য অনেক জিনিস থাকে। হ্যাঁ ন্যাচারাল পার্টিকেলগুলো আর কি, এখানে সলিড পার্টিকেল কিছু থাকে, হ্যাঁ। ওগুলো আর কি এখানে দেখাচ্ছে। তাইলে এটা বুঝছেন তো পোল্যান্ডের ব্যাপারটা। আপনারা ধরেন না 12-13 হাজার টাকা থেকে শুরু করে 1 লাখ 1.5 লাখ টাকা দামে বিভিন্ন মাইক্রোস্কোপ আছে। হ্যাঁ আমরা যদিও সায়েন্টিস্ট না, আমাদের ব্যাকগ্রাউন্ড অনেকে সায়েন্স না, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জে যারা এখন লেখাপড়া জানে না, তারা স্মার্টফোন ব্যবহার করে না, ওটার জন্য কি তাকে সায়েন্স পড়তে হয়? ও এখানে জটিল জটিল ফাংশনগুলো ব্যবহার করতেছে না, সে বিভিন্ন ভিডিও বানাচ্ছে, তারপর সে এডিট করতেছে, ছোটোকে বড় করতেছে, ডিলিট করতেছে, অনেক ফাংশন ব্যবহার করতেছে। তো সে তো এগুলো এই জটিল যন্ত্রটা শিখে ফেললো। তো আমাদের মধুওয়ালারা যদি মাইক্রোস্কোপ ব্যবহার করার লজ্জার কিছু নেই। এটার জন্য আমাকে সায়েন্সে পড়তে হবে, ইউনিভার্সিটিতে পড়তে হবে সেটা না। এটা একটা যন্ত্র যেটা দিয়ে আমি পোল্যান্ডটাকে দেখতেছি, এটা একটা যন্ত্র যেটা দিয়ে আমি ময়েশ্চারটা দেখতেছি, এটা একটা যন্ত্র যেটা দিয়ে আমি এর পিএইচ লেভেলটা দেখতেছি। সুতরাং এই জিনিসগুলো আমরা দেখার জন্য চেষ্টা করব। এবং আমি বিসিএসআইআরকে ওই দিন বলছি যে আমরা বাংলাদেশে প্রায় 20টার মতো গবেষণাগার করেছি ছোট ছোট। তো তারা আমাকে বলেছে ঠিক আছে, আমাদের তো অনেক সায়েন্টিস্ট আছে, আমরা গিয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দিব। বিসিএসের যিনি প্রধান উনি রাজি হয়েছেন এই ব্যাপারে। তাহলে এটা গেল একটা। এবার এটা লাগান তো একটু, কালো জিরাটা লাগান। দারুণ কালো জিরা দেখছেন? কালো জিরার পোল্যান্ড। হ্যাঁ গোল গোল টাইপের। এটা কি 10-এ আছে? হ্যাঁ 10। ইয়াতে 40-এ দেন দেখি। এটা তো মনে হয় ভিতরে আকৃতি মনে হয় চেঞ্জ হচ্ছে, ভিতরে কিছু না এটা ফিক্সড আছে, ফিক্স এটা নড়তেছে না। এটা আমরা স্লাইডটা করে অনেকক্ষণ রেখে দিছি না, ওই স্থির হয়ে গেছে। এটা তো প্রসেস করা না মধু, না প্রসেস ছাড়া? পোল্যান্ড কি কখনো নষ্ট হয় মধুর মধ্যে? অনেক দিন থাকে, এক সময় হয়তো পোল্যান্ডের মধুর তো এক্সপায়ার ডেট আমরা একটা বিএসটি এর কারণে দেই। হ্যাঁ আসছে। এটা কি প্রসেস করা মধু না প্রসেস ছাড়া? এটা প্রসেস করা। প্রায় গোল টাইপের, একটা বর্ডারও আছে। আচ্ছা এই পোল্যান্ডটা বের করে যদি অন্য ফুলের উপরে দিয়ে এটা কি পরাগায়ন হবে? না এটা জান নাই, জীবন শেষের, জীবন্ত লাগবে। আপনার মৌমাছি তো খেয়ে তারপর বের হয়েছে। থেকে এটা যদি আপনি এখন সকালে নিছেন, নিয়ে একটা টেম্পারেচারে রাখছেন বা 2 ঘন্টা পরে লাগাই দিছেন, তাহলে হতে পারে। অথবা আমাদের স্পাম, মানুষের স্পামকে ফ্রিজিং করে রাখে, গরুর স্পামকে রাখে একটা টেম্পারেচারে নষ্ট না মতো রেখে দিয়ে, পরে ওটাকে মেয়েদের গর্ভের মধ্যে বা মেয়েদের দিয়ে দেয়, ওভাবে করা যায়। একটু চেঞ্জ করেন তো, 10-এ দেন তো, ধনিয়া বের করুন তো একটু, ধনিয়া। পোল্যান্ডে কি ট্রিটমেন্ট করা হয়? হ্যাঁ হ্যাঁ চমৎকার টিস্যু আছে, ট্রিটমেন্ট। টিস্যু? বা ওনাকে একটু টিস্যু দেন। একটু লম্বা টাইপের বলেন বের করেন। তার সেন্টিগ্রেড দিয়ে নিলে মনে ভালো হতো, সেন্টিগ্রেডটা কারণ কালো জিরা ফুল কম থাকে তো। হ্যাঁ সেন্টিগ্রেড করবেন এখন? দেখাই সবাই যেহেতু। হ্যাঁ করেন দেখেন। আচ্ছা কালো জিরা যেহেতু পোল্যান্ড কম, সুন্দরবনে তো গাদি মানে দেখছেন তো পুরা একদম হ্যাঁ এখানে সবগুলো বলেন। এটা কিন্তু এত না। এটা প্রসেস করলে তো আপনার এটার অনেক পোল্যান্ড কমে যায়। হ্যাঁ যেহেতু এটা পোল্যান্ড কম, এই জন্য সেন্টিগ্রেডে পোল্যান্ডটা আলাদা করে তারপরে আমরা যদি দিই তো অনেক পোল্যান্ড পাওয়া যাবে। দেন করেন তো, সেন্টিফিউজ করেন না, কী করে করেন? পানি লাগবে, যে পানি, খাবার পানি আছে যে নেন। পানি না সবটা ধরা বা এই মাথাটা আসলে এরকম গোল থাকবে আর কি, ওটা তো ভাঙ্গা আসলে ওটা গোল থাকবে, এরকম রাউন্ড থাকবে না? আচ্ছা ঠিক আছে। রাউন্ডটাকে ঢালতে সুবিধা আর কি। ধরেন চা খাইতেছে, চার মধ্যে একটু দিয়ে নিবে। অনেকে কিন্তু আপনার যে মধুটা কী করে, যে ঢালার কারণে চামচ দিয়ে নিবে, বয়াম থেকে ঢালার কারণে অনেকে খাইতে চায় না। এটা কিন্তু এই জিনিসটা নাই, জাস্ট মুখটা খুলবে বাস ডাইলা দিবে, ডাইলা যে কোনো সাথে, রুটির সাথে হোক, চায়ের সাথে হোক, যে কোনো সাথে। কিন্তু এই মুখটা তো আপনার ইয়ে না, এটা আরও ইমপ্রুভ করবো আমি, এটা কাজ চলতেছে। আচ্ছা না আমি বলতেছি এই মুখটা তো বাজারে পাওয়া যায় না। না এটা আমার আলাদাভাবে ডাইস বানাতে হবে। ডাইস বানানো, হ্যাঁ। দেন সেন্টিফিউজ করেন, ওনাকে পানি দেন।
ওটা তো সাধারণ বোতলে ওই মুখটা লাগাই দিছে, দিয়ে তারপরে আর একটা মুখা দিছে। এটা তার মধুটা এখন গিফট আইটেম হয়ে গেছে। মধু তো এমনি গিফট যুগ যুগে গিফট আইটেম ছিল। এটা আমাদের ইন্দিরা গান্ধীকে মধু দেওয়া হয়েছে উনি যখন মিশর গেছিল। হ্যাঁ, এবং যুগ যুগে এক বাদশা আরেক বাদশার কাছে যে উপহার পাঠাতো সে মধু পাঠাতো। আচ্ছা, মধুটা এখানে নিয়ে ভালো করে নাড়াই নিতে হবে। হ্যাঁ, একদম পানির সাথে মিশিয়ে নিতে হবে। এখন এটা সেন্টিমিটার দুই দিকে দুইটা দিতে হবে। হ্যাঁ, ব্যালেন্স ঠিক থাকে মতো, ব্যালেন্স ঠিক রাখতে হবে। খুব স্পিডে ঘুরবে তো। এটা পানিটা দিলাম কেন, ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। কোনটাতে পানি দিচ্ছেন মার্ক করে রাখেন, না পরে তো ভুলে যাবেন আবার। এটা বোঝা যাবে কালার। বুঝে যাবে, তাহলে ঠিক আছে। এখন আমি এটা 2-3 মিনিটের জন্য দিয়ে দিব। হ্যাঁ, কত আরপিএমে দিবেন ওটা বলেন। 3000 আরপিএম আর 2000 আরপিএম, আমি দিচ্ছিল 6,000 6,000 এরকম কিছু নিয়ম কানুন আছে, ওগুলো আপনার বইপত্র দেখে নেবেন। 6000 আরপিএম রোটেশন পার মিনিট, 1 মিনিটে সে 6000 বার ঘুরবে। 6,000-7,000 দেওয়া যায়। যাই 3000 দিলে হয়। এটা মিনিট দিচ্ছে 3 মিনিট ঘুরতেছে, 2 মিনিট 3 মিনিট দিলে হয়। হ্যাঁ, ঘুরতেছে। জি ঘুরতেছে দেখছেন। এটা একটু আধুনিক মেশিন তো, মানে দামি মেশিন আর কি, যার কারণে আওয়াজটা এরকম হয় না। হ্যাঁ, লোকালগুলোতে অনেক আওয়াজ হয়। আজকে কিনে নিয়ে এসেছি। ওনার একটা জিনিস খেয়াল করলাম, উনি শুধু জামা কাপড়গুলোই সাদা, বাকি ওনার মন ওনার যন্ত্রপাতি সব রঙিন জিনিস। এই যে লম্বা সুতার মতো যেগুলো রানী কাপড় কই পাটি। ভাই? রানী কাপড় রানী কাপড় কোনটা? আপনি ওই যে নামাজ পড়ে পরে বললেন ঠিক রানী, যে, হ্যাঁ, আপনি রানী কাপড়। এগুলো সুতা না, এগুলো মধুর একটা জায়গায় অখণ্ড হয়ে আসছে। স্লাইডের বাইরে চলে গেছে ভাই। হ্যাঁ, চলে গেছে। ঠিক আছে। অনেক উপাদান দেখা যাচ্ছে, ওগুলো কি? ওগুলো বিভিন্ন পার্টিকেল আর কি, বিভিন্ন মধু না, ওগুলো ধরেন মধু সংগ্রহ করার সময় কিছু গাছের অংশ চলে আসছে, অনেক সময় বিভিন্ন জিনিস চলে আসে এগুলো। আর এটার মধ্যে কিরকম হবে এটা কি দেখা যাবে? ভেজাল মতো আনতে বলছিলাম তো, পোলেন পাওয়া যাবে না, ওটার ঘ্রাণ আলাদা হবে, স্বাদ আলাদা হবে। গেজা হবে না? ওটা যদি ঘন করে বানায় গেজা হবে না। ভেজাল মধু নর্থ তো হ্যাঁ, মাইক থাক, নর্থ ওটা শেষ করেন, ওটা শেষ করেন, ওটা কাজ শেষ করেন, ওটা হয়ে যাক। তো এটা তো বুঝেন আপনারা সবাই, চালাতে জানেন তো না মধুওয়ালারা? রিফ্র্যাক্টোমিটার সব যখন দামি কিনছেন, এটা একটা দামি দেখে নিয়ে আসিয়েন, এটা ডিজিটালটা নিয়ে। হ্যাঁ, গ্রেডটাই দরকার, আরগুলো না হলেও চলবে। ঠিক, এটা এই মেশিন দিয়ে আমাদের দেখতে হবে শুধু গ্রেড। এটা আমরা বর্তমানে এটা নিয়ে আর দেখাতে হবে না। এটা বাংলাদেশের ছোট থেকে বড় পর্যন্ত, বন বিভাগ থেকে শুরু করে বিএসটিআই পর্যন্ত সবাই, এবং আমাদের বিএসটিআই স্ট্যান্ডার্ডের মধ্যে এই জিনিসটা অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এটা একটা গুরুত্বপূর্ণ যন্ত্র, এটা হলো পিএইচ লেভেল। এটা এভাবে অন করে মধুকে অল্প করে নিয়ে এটাকে ছেড়ে দেওয়া, মধুর মধ্যে ডুবিয়ে দেওয়া, এতটুকু ডুবিয়ে দেওয়া, দুলে এখানটা মান আসবে। এটার বিস্তারিত ব্যাখ্যা আমি করতেছি না, ওটা দরকারও নাই আমাদের জানার। হাইড্রোজেন আয়নের ব্যাপার আছে, অনেকগুলো সাইন্টিফিক টার্মস আছে, ওগুলো দরকার নাই। আমি জাস্ট বুঝতে হবে আমাদের 3 থেকে অথবা 2.8 থেকে 5.5 পর্যন্ত এই মানের মধ্যে যেটা থাকবে, এটা দিয়ে ওটাকে আমরা মধু বলবো। আবার কোনো একটা মধুর মান, একজনের মধুর মান কই, ইব্রাহিম ভাই কই, এদিকে হ্যাঁ, উনি একটা খুব চমৎকার দারুণ মধুর মান কত পাইছিলেন কোনটা? এই পিএইচে? ওটা পেয়েছিলাম 10 10। 7। তাহলে এটা মধু হবে? কোনো দিন মধু হবে না। অর্থাৎ 6-এর উপর যদি মান চলে যায়, তাহলে 3 থেকে 6
অথবা 2.8 থেকে 6 অথবা 5.5 এর ভিতরে কিছু ওঠানামা করবে, এর বাইরে পিএইচটার একটা আছে আপনার মনে করেন কি যে আপনার পিএইচটা কমের দিকে থাকলে বেশি ভালো নাকি বেশি? না না, ওটা আরেক কথা, কমে ভালো না বেশি ভালো সেটা অন্য জিনিস। সুন্দরবনের মধ্যেগুলো কমে থাকতেছে। মধু মনে করেন যখন অনেক 8 মাস বয়স হয়ে যাচ্ছে মধু মাপার তখন পরে pH ওইটা পানি মাত্রা ধোয়া তো লাগে। বেশি দেখায় কত দেখায়? আপনার 7 8 না, স্বাস্থ্য দেখাবে না, ইম্পসিবল। তাহলে হয়তো মেশিন সমস্যা। অনেক সময় মানে ব্যবহার করার পরে মনে করেন আরেকটা টেস্ট করবো, কিন্তু ওইটা পানি দিয়ে ধোয়া হয় কিন্তু ঠিক মতো মুছা হয় না। হ্যাঁ, মুছতে হবে এটাকে ভালো করে। একটা ওয়াশিং বোতল পাওয়া যায়, লেগে থাকে। ওয়াশিং বোতল পাওয়া যায় 70 টাকা দামে, এরকম একটা 2 বোতল হয়। 12.6 হ্যাঁ 12.6, উনি একটা মধুর মান পাইছে 12.6। মানে আমাদের পানি হলো 7, পানির উপরে যেগুলো এগুলো হলো যে সাবান পানি, খার জাতীয় জিনিস। তাই 12 এটা হলো প্রচণ্ড ক্ষারীয়, কোন একটা কেমিক্যাল দিয়ে বানাইছে যেতে প্রচণ্ড ক্ষার ছিল। আমার কাছে এখনো আছে। আপনার ওই যে মধুর ভিতর থেকে যে পানি বের হচ্ছে না, খার মানে ওই পানি বিষাক্ত যখন জিনিস আমরা রেখে দেয়া দিচ্ছি আছে। ওটাতেও প্রচুর হয়ে যাচ্ছে, আপনার অনেক পয়েন্ট দেখাচ্ছে। ওটা কত দেখাচ্ছে? আপনার যত বেশি আমি চিনি আপনার মিশাবো ঈদে তত বেশি মাপছিলাম পিএইচ যে বাড়বে। পেপার দিয়ে পেপার দিয়ে আপনার একবার খারাপ মানে ওই যে হাই লেভেল না, হাই লেভেল এটা দিয়ে আমি দেখিয়ে তো, ওটা তো হবে, ওটাতে মধ্যে ওটাতে মধ্যে অ্যালকোহল হয়ে গেছে, অনেক অ্যালকোহলের কারণে হয়েছে। আমাদের এটা শেষ, বাইর করেন তো একটু দেখি। ঘুরতেছে আর কি। এটা হলো যে পিএইচ মেশিন, পিএইচ। এটা হচ্ছে পানি। এই যে সামান্য ফুলের হ্যাঁ, আমি আসলে নিচের যে সাদা অংশ, নিচের যে সাদা না ময়লা কালো কালো কালার দেখা যায় ময়লার মতো, হ্যাঁ নিচে একটা ময়লার মতো দেখা যাচ্ছে। নানা দিন না আমাদের যে ওই যে পিএইচ মান যখন 7 হয়, 7 থেকে যদি আপনার 1 পয়েন্ট কম হয়, 6 হয়, তাহলে আপনার প্রত্যেক পয়েন্টের জন্য 10 করে অম্লীয় হবে। হ্যাঁ এটা বাড়বে আর কি, অম্লীয়তা বাড়বে। হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের এখান থেকে 7 থেকে 3 পয়েন্ট কম আসে তাহলে 1000 গুণ অম্লীয় হবে। আচ্ছা, মানে 10 গুণন 10 গুণন 10 তাহলে 1000 হচ্ছে, 1000 গুণ অম্লীয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? অম্লত্ব বাড়বে, অ্যাসিডিটি বাড়বে আর কি, নিচের দিকে নামলে অ্যাসিড পানির চেয়ে বাড়বে। আর হ্যাঁ, এটা যদি অ্যালকাইনের দিকে যায় তাহলে অ্যালকাইনিক 1000 গুণ বাড়বে। অ্যালকাইন হলো সহজ কথা হলো সাবানের পানি মনে করতে হবে, ক্ষারীয়, খার যেটা সাইন্টিফিকভাবে খার বলতে হয়। আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম এটা আমি খুঁজে পাইছি, এটা একটু দেখতে হবে আপনাদেরকে। তার মানে কোনো কোনো করুক। যদি এটা বেশি মাইনাসের দিকে থাকে, এটাকে একটু এই জায়গায় এটাকে আনেন তো একটু। গ্যাসের প্রবলেম, ওনারা খাবে নতুন থেকে নিন, এটাকে আনেন তো। হ্যাঁ, আপনি করেন, আমি করি, আমাকে 40 কমের দিকে থাকে গ্যাস হয় বেশি, তাই তো? অম্লীয় থাকবে, অম্লীয় থাকবে তত গ্যাস। ওইটাকে কতগুলো অ্যাভয়েড করবে। তার মানে এটার পিএইচ বেশি থাকবে সুন্দরবনে, যেহেতু গ্যাস হয় বেশি। না ওটা না, পিএইচ মান বেশি থাকবে, আছে কিছু মধ্যে বেশি আছে, মানে মাইনাস থাকলে সেটা মানে বেশি বলতে নিচের দিকে থাকবে আর কি, অম্লীয়। আপনারা খালি খোসাটা দিচ্ছে কিন্তু বুঝছেন ভাই, মধু এটা 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 আছে না, প্রত্যেকটাতেই পুষ্টি আছে। এটা তো খাইলেন না। হ্যাঁ হ্যাঁ, ফেলিয়েন না, প্রতি ফোঁটার মধ্যে পুষ্টি। এই যে অনেক কষ্ট করে মধুর সর্বোচ্চ কয় গ্রাম খাওয়া যায়? এটা বিভিন্ন জন বিভিন্ন রকম বলে। এমনি কম খাইলে ভালো, বেশি খাওয়ার চাইতে 1 চামচ খাইতে পারলে ভালো, সর্বোচ্চ 4 চামচ খায় বলে মানুষ, প্রাপ্তবয়স্ক লোকরা। এই যে এই যে পোলেনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ নেন, হাতে যে ওনা হ্যাঁ নিচ্ছেন না। হ্যাঁ ব্যাস, তারপরে একটা লাই আছে নেন, এটা তো নেন, 2 ভাগে নেন, 2টা এখানে একটা নেন, এদিকে একটা নেন। নতুন নিচ্ছেন এটা? হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড। এবার কাভার স্লিপ দেন। আপনি কিছু দারুণ একটা জিনিস দেখে ফেলতেছেন, আপনারা শুধু ভিডিও করে একটু মনোযোগ দিয়ে দেখেন। এই ভিডিওগুলো ইউটিউবে হাজার আছে। উপরে স্লাইডটা না দিয়ে দেখলে মানে পুরো এইটা দেখা যায়, আমি দেখছি। দেখেন তাহলে একটু না দিয়ে নিই, মানে মিশাই নিই। তখন আবার আমরা সমস্যা হবে কি জানেন, হ্যাঁ। আমরা যদি এখানে গ্লাসে লেগে যায়, না লাগবে না, 10x দেখলে এটা লাগবে। 10x দেখেন তাহলে।
এগুলো আমাদেরকে আলাদা আলাদাভাবে স্টাডি করে শিখে নিতে হবে। সায়েন্টিফিক নেম লিখে আমরা যদি ইয়েতে নেটে দেই ওখানে বলে দিবে। হ্যাঁ 3 কোণার থেকে 3টা জিনিস বেরোচ্ছে, আমরা একটা এই সম্ভবত এইটাকেই আমরা দেখতেছি ওইভাবে। হ্যাঁ এটা আপনাকে এখানে সবচেয়ে স্পষ্টভাবে ক্লিয়ারভাবে দেখাচ্ছে যে এইটা হলো তো আপনার ওই যে ধনিয়া। আচ্ছা এই দেখছেন সুন্দরবনের কোনো মধুতে যদি আমি এই মধুটা পাই, এই পোলেনটা পাই, তাহলে কি মনে করবো? এটা হলো সেই সস্তা ধনিয়া সরিষার মধুটা, সরিষার মধুটা সুন্দরবনের মিশাই দিয়ে সুন্দরবনের মধু বলে বেচতেছে। ঠিক আছে, এটা কিন্তু এটা তো অনেক সময় হচ্ছে, বুঝছেন ভাই? হ্যাঁ এটা প্রায় সময় এখন করতেছে। মনে করেন কি যে ধনিয়া কালো জিরাটা অনেক সময় সুন্দরবনে পাওয়া যাচ্ছে এই কারণে যে আপনার ওই যেটা চাষের সেটাতে আপনার ওই মাঠ থেকে উঠে তারা লিচুর মাঠে না যেয়ে সুন্দরবনে যাচ্ছে, ওই মধুটাতে প্রায় এই পোলেনগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা ওরকম হলে হবে কি, শুধুমাত্র চাষের মধুতে পাওয়া যাবে, বনের মধুতে এটা পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে জঙ্গলের মধুতে যদি পাওয়া যায় তাহলে দুইটা জিনিস হবে, কেউ হয়তো জঙ্গলের মধুতে কম দামি চাষের মধু বিক্রি করে, অনেকে এটাকে বলতেছে এটাও তো মধু ওইটাও মধু, এটাও সুন্দরবনে রয়েছে ওইটাও সুন্দরবনে রয়েছে, কিন্তু মানুষকে তো আপনি ধোকা দিচ্ছেন, মানুষকে ডিক্লেয়ার দিচ্ছেন জঙ্গলের মধু, কিন্তু আপনার জঙ্গলের মধুর মধ্যে আপনার পোষ মানানো মৌমাছির মধুটাও মিক্স করছেন। এটা শরীয়তে আমি বড় বড় ওলামা একরামের সাথে কথা বলেছি, তারা এটাকে বলতেছেন এটা প্রতারণার পর্যায়ে চলে আছে, যদিও দুটোটা মধু, কিন্তু মানুষকে আপনাকে বলে দিতে হবে আমি জঙ্গলের মধুর সাথে চাষের মধু মিশিয়েছি, আর যদি না বলেন তাহলে মিশাতে পারবেন না। সবাই বেলঠানি এটা বিভিন্ন ফুলের মধু এটা বলে বিক্রি করে। আমরা আপাতত ওদিকে না যাই, আমাদের মধুর সেক্টরটা এখনও এরকম স্ট্রং একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় নাই। এখনই যদি আমি ফাঁক ফোকরগুলো দেখাই দেই তাহলে আমরা আর কন্ট্রোল করতে পারবো না, কিচ্ছু আমাদের কন্ট্রোলে থাকবে না। সেজন্য আমাদের এখন সোজা পথে চলতে হবে। এই পর্যায়ে যখন সবাই এটাতে ওয়াকিফাল হয়ে যাবে, সবাই এটাতে সমৃদ্ধি লাভ করবে, জ্ঞানে গর্মে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এখন সে বেল মধু, মেল মধু, মিক্স মধু, সব মধু মিশিয়ে বিভিন্ন রকম ভ্যারাইটি করে সে বেচতে পারবে। আপাতত আমরা যেভাবে মধু পাচ্ছি ওইভাবে বিক্রি করার জন্য চেষ্টা করি। পরীক্ষামূলকভাবে আমাদের 2-1 জন চেষ্টা করতেছে মিক্স করে বেচার জন্য। তবে এটাও আমার কাছে, আমি পৃথিবীর অন্যান্য অনেক দেশের মধু দেখেছি যেখানে মানে একটা নির্দিষ্ট ফুলের মধুটাই মানুষ বেশি গ্রহণ করে, সরিষা হলে সরিষা, ধনিয়া হলে ধনিয়া, সরিষা ধনিয়া লিচু সুন্দরবন মিশিয়ে যেটা বিক্রি করার একটা চেষ্টা আমাদের কিছু ব্যবসায়ী করার চেষ্টা করতেছে। ব্যবসায়িকভাবে ওটা কতটুকু সফল হবে জানি না, কিন্তু ওটা এখন ওইদিকে আমাদের এখন না হাঁটলে চলবে। মনে করেন কি কখন থেকে করা শুরু করছি, মনে করেন একজন আসতেছে একটা বোতল নিয়ে বলে কি আমাকে একটা মধু দেন 1 কেজি, সরিষার দেন ডেলে এর ভিতরে 100 গ্রাম, লিচুর দেন 100 গ্রাম, তখন তো আমাদের আরো অনেক পেইন হয়ে যাচ্ছে। আমরা 1.5 যুগ আগে থেকে মধু বিক্রি করতে যখন নামছি, আমি যখন প্রথম মধু বিক্রি করতে নামি, আমি একটা বিদেশি কোম্পানিতে চাকরি করতাম। আমি যেদিন চাকরি ছেড়ে দেই, আমার ওখানে মালয়েশিয়ান ছিল, তাইওয়ানিস ছিল, চাইনিজ ছিল, আর আমরা বাঙালি ছিলাম 3 জন। আমাদের বস ছিলেন তাইওয়ানিস, খুব ভালো মানুষ। তো বলে যে তুই কী করবি, আমার খুব দেখতে পারতো। আমরা বাংলাদেশ থেকে সোয়েটার এক্সপোর্ট করতাম, আমি মার্চেন্ডাইজিংয়ে ছিলাম। তো বলতো যে আমি এই ট্রেডটা আমার ভালো লাগতেছে না, সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড প্রেশার, আর আমি যে সোয়েটার মোটার বানাচ্ছি এগুলো আমেরিকা লন্ডনের মানুষ পড়তেছে, দেশের মানুষের কিছু ডলার মলার পাচ্ছে, কিছু শ্রমিক কাজ করতেছে, এর চাইতে বেশি লাভ কিছু হচ্ছে না। আমি একটু স্বাধীনভাবে ঘুরে ফিরে কিছু রিজিকের তালাশ করতে চাই। তো আগে থেকে আমি ঘুরতে পছন্দ করতাম। যাই হোক, এক পর্যায়ে বাপের জন্য মধু কিনতে গেলাম, মধু ভেজাল পাইলাম, চিন্তা করলাম যে মধু নিয়ে কাজ করি। ওলামা একরামের সাথে পরামর্শ করলাম, ওনারা রাজি হলে ঠিক আছে করেন। আমি সেই সেক্টরটা দেখলাম যে মানুষজন নাই, এটা একটা দুর্বল সেক্টর। কোরআনের মধ্যে এটাকে শেফা বলছে, যেটাকে ঔষধ বলছে, সেই ঔষধের পিছনে কেউ দৌড়াইতেছে না। হ্যাঁ, তো এটা নিয়ে একটু কাজ করি, মানুষের সামনে নিয়ে আসি এই জিনিসটাকে। তো আমি কাজ করে আসতে 1.5 যুগ আগে আমার বসের কাছে যখন আমি রিজাইন দিলাম, তো সে আমাকে ডেকে বললো যে দেখো, যে তুমি যে মধু করবা, যে আমার এই বয়স পর্যন্ত আমি তো জীবনে কোনোদিন 1 বোতল মধু কিনলাম না, তোমার মধুটা কিনবে কে? আমি তো বস, তুই আমার জন্য দোয়া কর, তুই আমাদের দোয়া কর, ইনশাল্লাহ কিনবে মানুষ। তো আমি তখনই চিন্তা করছি যে মধু কে কিনবে এটার দিকে আমার নজর ছিল না, মধু কে বিক্রি করবে এটার দিকে আমার নজর। আমি বিক্রি করনেওয়ালা বানাবো, কিননেওয়ালা বানাবো না। কেনানোর মালিক আল্লাহ যার রিজিক রাখছে সে দৌড়ে এসে কিনবে। আজকে এই খুলনার এই যে হোটেলের মধ্যে আমাদের যদি ভাতের রিজিকটা থাকে, সে চট্টগ্রাম থেকে এসে আমি এখানে ভাত খাইতে আসি, উনি আমাকে ডাকে নাই। রিজিক হলো এমন একটা জিনিস, প্রতি ফোটার মধ্যে মানুষের নাম লেখা আছে, যেটা নাম লেখা ছিল ওনার নাম, ওটা পানি দিয়ে গুলে উনি খেয়ে ফেলছে। এই বোতলের কিছু মধুতে ওনার নাম লেখা ছিল, সবগুলোতে না, পানি দিয়ে গুলে খেয়ে ফেলছে না। তো প্রতিটা উনি নেয় নাই, ওনার রিজিক ছিল না। তাহলে উনি কোনোদিন প্যাক করছে যে উনি খাওয়ার জন্য না, উনি এটা বেচার জন্য প্যাক করছে, কিন্তু ওখানে কিছু মধু ওনার রিজিকে লেখা ছিল,
সেটা পরীক্ষার নামে হোক যেভাবে হোক ওনার পেটে চলে গেছে। তাহলে রিজিকের ব্যাপারটা এমন একটা জটিল জিনিস, এটা আপনি মধু বিক্রি করার জন্য চেষ্টা করিয়েন না। আপনারা মধু বিক্রি করার জন্য মধু অটোমেটিক বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওনারা 30 বছর ধরে মধু বেচতেছে, 30 বছর হবে না, প্রায় 40 বছর মধু বেচতেছে ওনারা প্রায় 30 বছর মধু বেচতেছে, 40 বছর, ওনারও 40 বছর। এখানে ওখানে 2-1 জন আসছেন, ওনার বাবা বেচছে, উনি বেচতেছে এখন। হ্যাঁ, তাইলে ওনার 2 ছেলে, ওনারাও বেচতেছে বাংলাদেশে। হ্যাঁ, তো মধু আমি বিক্রির চিন্তাই ছিল না মাথার মধ্যে, বিক্রি কর্নেওয়ালা বানানোর চিন্তা, যার ফলে আজকে আপনারা এখানে আমার সামনে বসে আছেন, আমি আপনাদের সামনে বসে আছি। সুতরাং সেলফি তোলা, এই তোলা, সেই তোলা, এগুলো দিয়ে মধু বিক্রি হয়ে যাবে। কষ্ট করে আমরা মধু নিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছি, আমরা সবাই মিলে করেছি, সবার কৃতিত্ব। তো এই জন্য এগুলো আগে একটু বোঝার চেষ্টা করেন, মধুর ব্যবসাটা একটু বুঝেন, এটাকে একটু মনের মধ্যে জায়গা নেন। যে আমার এই ভাই যে জামা গায়ে দিয়ে এই ছবিটাকে ওনার গায়ের মধ্যে রাখছে, এরকম মধুটাকে মনের মধ্যে জায়গা নিতে হবে, দিলে তারপর মধু দিয়ে আপনি ভালো শাইন করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, মানুষের খেদমত করতে পারবেন। এখন আমি লম্বা এই গল্প বলার উদ্দেশ্য হলো, এখানে আমাদের সামনে একটা স্ট্যান্ডার্ড, এটা হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ফর হানি সেকেন্ড রিভিশন। ডান দিকে একটা নাম্বার আছে BDS 10392022। এটা হলো আমাদের প্রত্যেকটা খাদ্যের 288টা খাদ্যের মধ্যে BSTI নেওয়া বাধ্যতামূলক। তার মধ্যে যে আমাদের সামনে পানি আছে, এই পানিরও BSTI আছে। এই কোনা দিয়ে তিন কোনা হলো একটা ছবি, এটা হলো BSTI। এখন যে আপনারা যে জিনিসগুলো নেবেন, এগুলোতে আপনারা পাবেন, QR কোড পাবেন, মোবাইল দিয়ে স্ক্যান করলে ধরা পড়ে যাবে এটা কোথাকার প্রোডাক্ট, কার প্রোডাক্ট, সব কিছু। তো BSTI মধু যে স্ট্যান্ডার্ড করেছে, এটা গত বছরের 28শে নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এই জিনিসটার নাম BSTI স্ট্যান্ডার্ড। এখানে মধুর বিশাল বর্ণনাটা আছে, আপনারা যত্ন করে এটা পড়বেন, প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। ইংরেজি না বুঝলে, যারা ইংরেজি বুঝে তাদের দ্বারা অনুবাদ করিয়ে নেবেন। আমরা মোবাইলের অনেকগুলো অপশন, গ্রামের অশিক্ষিত ছেলে চালাচ্ছে না, ইংরেজি তো জানে না, তারা চালাচ্ছে কেমনে তাহলে? হ্যাঁ, পোস্ট স্মার্টফোন ইউজ করি, আমরা স্ক্যান গুগল ড্রাইভে, আচ্ছা, গুগল ট্রান্সলেটে দিলে তো আমি পেয়ে যাচ্ছি যে কোন ল্যাঙ্গুয়েজে। বইটা খুব ভালো করে করছেন। আমি আপনারা এখানে আমি ডিটেলসে চলে যাই। আপনার 2 নম্বর পৃষ্ঠাটা একটু খুলেন, 2 নম্বর পৃষ্ঠা, ডেফিনেশনটা একটু পড়েন, ডেফিনেশন। এটা পরে বাদ দিয়ে দিব, আমার 3টা এখানে চলে যাবে। ডেফিনেশন 3 নম্বর পয়েন্ট, 2 নম্বর পৃষ্ঠা 3.1 কে বের করেন, 3.1 2 নম্বর পৃষ্ঠা বের করছেন, 2 মানে সেকেন্ড রিভিশনে যাবেন, পান নাই এখনো 2 নম্বর পৃষ্ঠা? হ্যাঁ, 3.1 পড়তেছে। হানি ইজ দ্য ন্যাচারাল সুইট সাবস্টেন্স produced by honey bees from the nectar of plants or from secretions of living parts of plants and extractions of plants sucking insects on the living parts of plants, which the bees collect, transform by combining with specific substances of their own, deposit, dehydrate, store and leave in the honeycomb to ripen and mature. এটা হলো ডেফিনেশন। এরপর 3.2-তে বলতেছে, হানি কনসিস্ট এসেন্সিয়ালি অফ ডিফারেন্ট সুগার্স, predominantly fructose and glucose, as well as other substances such as organic acids, enzymes and solid particles derived from honey collection. The color of honey varies from nearly colorless to dark brown. কি বলছে একজন পড়েন তো এই কথাটা, আবার পড়েন, কেউ একজন বলেন। The color of honey varies from nearly colorless to dark brown. অর্থাৎ মধুর রংটা যে বিভিন্ন রকম হবে, কথাটা এখানে আসে। আপনাকে যদি পুলিশে জিজ্ঞেস করে তোমার মধু এটা কালো কেন, লাল কেন, মধু তো আমরা জানি লাল, তোমার এটা সাদা কেন, এটা সাদা কেন, বলছে এটা তো মধুর যে বাইবেল, মধুর যে স্ট্যান্ডার্ড, এখানে তো বলে দিছে এটা কালারলেস থেকে ডার্ক ব্রাউন, মানে একদম সাদাটে থেকে বর্ণহীন থেকে ডার্ক ব্রাউনের মতো মাঝামাঝি অনেকগুলো কালার হবে। এরপর বলতেছে the consistency can be fluid, viscous or partly to entirely crystallized. Entirely crystallized, এই যে মধুটা entirely crystallized, পুরোপুরি ক্রিস্টাল হয়ে যায়, entirely পুরোটা। লিচুর মধুটা পার্টলি ক্রিস্টালাইজ হয়, আর অন্যান্য মধু হলো আপনার ফ্লুইড, তরল, এই যে তরল হবে।
তাহলে মধু তরল হবে ক্রিস্টাল। কেউ যদি বলছে কি আপনার মধু জমে গেছে সব চিনি, বলছে না এখানে ক্রিস্টাল হয়েছে, এই ক্রিস্টালের কথা এখানে বলা আছে। দ্য ফ্লেভার অ্যান্ড অ্যারোমা ভ্যারি, ফ্লেভার এবং অ্যারোমা এটার ঘ্রাণটা, সরিষা ধনিয়া লিচু কালোজিরা ঘ্রাণ ভিন্ন না। অনেকে বলে যে কিরে আপনার মধুটা আগের মধুর মতো না কেন, আগেরটা তো লিচু খাইছেন, এটা তো কালোজিরা, আগেরটা তো ধনিয়া খাইছেন, এটা তো সরিষা, আগেরটা তো কালোজিরা সুন্দরবন খাইছেন, এটা তো মিষ্টি কুমড়া, এটা ভেরি করবে বলে দিছে এখানে বইয়ের মধ্যে। দ্য ফ্লেভার অ্যান্ড অ্যারোমা ভেরি বাট আর রেডি ফ্রম দ্য প্ল্যান্টস অরিজিন। এই যে ডেফিনেশনটা এটা মুখস্থ করে ফেলবেন আপনি। এরপরে যান 120 গ্রাম দিয়ে করছেন, আমাকে একটা দিয়েন তো, আমার বড় শখে তো মোটা কাপড় দিয়ে করা। হ্যাঁ, এরপরের পৃষ্ঠায় যান, এখানে দ্য রিকোয়ারমেন্টস ফর হানি, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখানে 12টা কথা বলা আছে, একটু দেখতেছেন আপনারা, দেখতেছেন? 1 নাম্বারটা কি, 1 নাম্বার কি, স্পেসিফিক গ্রেভিটি অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড মিনিমাম 1.35। স্পেসিফিক গ্রেভিটি বের করার জন্য 2টা পদ্ধতি আছে, এখানে পদ্ধতিগুলো পরে বর্ণনা আছে, তার মধ্যে একটা হলো এই পদ্ধতি দিয়ে মাপা যাবে। এটা খুলেন, স্পেসিফিক গ্রেভিটি, বোতল আনেন নাই? বোতলটা নিয়েছিলাম কিন্তু মানে পানির সাপেক্ষে মধু কতটুকু ঘন এটা বের করার জন্য স্পেসিফিক গ্রেভিটি। হ্যাঁ, এটা 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 এটার পানির সাপেক্ষে কতটুকু ঘন, এটার দাম, হ্যাঁ ওটা ল্যাক্টোমিটার, ওটাও এটা হলো পানির সাপেক্ষে কোনো একটা তরল কতটুকু ঘন। আপনার আমাকে একটা প্রশ্ন কেউ করবেন না, একটা প্রশ্ন কেউ করবেন না, যেটা হলো ভাই এটা দিয়ে কি খাঁটি মধু চেনা যাবে? এই প্রশ্নটা আমাকে করবেন না কেউ। খাঁটি মধু চিনতে হলে সমন্বিত পরীক্ষা থেকে সিদ্ধান্ত নিতে হবে। একটা একক যন্ত্র দিয়ে খাঁটি মধু চেনার কোনো উপায় নাই। হ্যাঁ, কোনো একটা পরীক্ষা দেখাবো, ওটা দিয়ে প্রশ্ন করবেন, এটা দিয়ে চেনা যাবে না, এটা একটা মান বের হবে। অনেক সময় এই মানগুলো সব এক জায়গায় করে ডাক্তাররা যেমন বোর্ড অথবা সব মানকে এক জায়গায় করে আমরা একটা সিদ্ধান্ত নিব। এটা মধুর মধ্যে আস্তে করে ছেড়ে দিবেন, ছেড়ে দিলে এখানে এটা ব্যবহার করা খুবই সহজ। এটা যেই জায়গাটায় গিয়ে ভাসতে থাকবে ওই জায়গাটার মানটা দেখবেন, সাধারণত 1.35-এর উপরে থাকবে। যেমন এটা 1.4, 1.3, মাঝখানে 1.35। হ্যাঁ, এটার থেকে নিচের দিকে থাকবে মানটা, 35-এর নিচের দিকে থাকবে আমাদের মান অনুযায়ী। কি লেখা আছে? মিনিমাম 1.35। আপনারা বুঝতেছেন আমার কথা? মিনিমাম 1. যদি এই মানটা 1.2 হয়ে যায় তাহলে সেটা কি হবে না, এই মান অনুযায়ী সেটা মধুর মধ্যে পড়তেছে না। খুব বেশি পাতলা মধু, একদম পানি, সেগুলো 1.3 হবে, 35-এর নিচে নেমে যাবে, 1.332 এরকম হবে। যেগুলো মোটামুটি মধু ওগুলো 35-এর উপরে থাকবে। বুঝতে পারছেন? এটা জাস্ট এটার দাম কত? 1000 টাকা। এটা ওনার থেকে 1000 টাকা নিছে। না, এটা বিভিন্ন রকম হতে পারে, 1.4 হতে পারে, 1.42 হতে পারে, যত টেস্ট করলাম 1.4 পাইছি। উনি একটা 1.4 পাইছেন। হ্যাঁ, সুন্দরবনে তাহলে 1.4, 1.3, 1.38 এরকম হতে পারে। এই যন্ত্রটা আমরা কিনে নেবেন, ঠিক আছে? কিনবেন না, এটার দাম 250 টাকা থেকে 1000 টাকার ভিতর পাওয়া যায়। এখানে লেখা আছে এখানে লেখা নাই হাইড্রোমিটারটা, না যাই হোক, পকেটে লেখা আছে হাইড্রোমিটার বলবেন বাজারে, হাইড্রোমিটার অথবা স্পেসিফিক গ্রেভিটি বের করার যন্ত্রটা। তবে মান নিতে হবে আপনার থেকে আপনার 2000 থেকে 1000-এর ভিতর, 2000 থেকে 1000-এর ভিতরে নেবেন, মানে 2 থেকে 1-এর ভিতর নেবেন। আমাদের 1.35, তাহলে 2 থেকে 1-এর ভিতর নিতে হবে। এটার মান আছে 2-এর উপর আছে, ওটা তো মধু দিয়ে কোনো কাজ হবে না, বুঝতে পারছেন? এটা একটা নেবেন। হ্যাঁ, এরপর হলো ময়েশ্চার, রেখে দিন। এটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? নিয়ে মধুর মধ্যে ঢেলে দিবেন, আবার মুছে রেখে দিবেন, মানটা লিখে রাখবেন, লিখে আপনার ফাইলের মধ্যে রেখে দিবেন, আমি এই মধুরে স্পেসিফিক গ্রেভিটি এত পাইছি। আর একটা পদ্ধতিতে মাপা যায়, স্পেসিফিক গ্রেভিটি বোতল আছে, এসপিজি বোতল বলে, ওটা একটা ছোট্ট বোতলের মধ্যে পানি দিয়ে মাপে ওজন করে, এবার মধু দিয়ে ওজন করে ভাগ করে বের করতে হয়। ওই পদ্ধতিটা এখানে আছে, ওটা জটিল একটু, ওটার দিকে দেওয়া দরকার না, যেহেতু সহজ জিনিস বের হয়ে গেছে। এরপর হলো ময়েশ্চার % বাই ম্যাস ম্যাক্সিমাম 23.0, এরপর একটা 1 দেওয়া আছে। ভাই দেখতেছেন আপনারা? এটা হলো ময়েশ্চার লেভেল কত থাকবে সেটা বলা হয়েছে, 23 ভাগ থাকবে, 23 ভাগ। এই মধুটা 23 ভাগ ময়েশ্চার থাকতে হবে, মিনিমাম 23 ভাগ, ম্যাক্সিমাম 23 ভাগ থাকবে, ম্যাক্সিমাম 23-এর উপরে যেতে পারবে না। তাহলে এই জিনিসটা আমরা মাপতে পারবো বাংলাদেশের মধ্যে। এটার দাম হলো 1500, 1700 থেকে 3000 টাকা দিয়ে নিয়েছেন, 2500, 3000 টাকার ভিতর, 1500 থেকে 3000 টাকার ভিতরে এই মেশিনটা পাবেন। 1 ফোঁটা মধু দিবেন, এটা আমি দেখাচ্ছি না, এটা সবাই জানে। 1 ফোঁটা মধু দিবেন, দেওয়ার পরে
ওই মধুটা এভাবে দেখবেন, আলোর একটা প্রতিসরঙ্কর সূত্র আছে, ওই সূত্রের কারণে ওখানে মধুর পানির লেভেলটা দেখাবে, সেই লেভেলটা 1.3 আমাদের যে 23%-এর নিচে থাকবে, 22 থাকবে, 22.5 থাকবে, 22.8 থাকতে পারে এরকম। হ্যাঁ, এখানে কোনাতে একটা কর্নার একটা 1 লেখা আছে, 1, এই মানটার কোনো একটা 1 লেখা আছে, 1টা নিচে দেওয়া আছে, নিচে পড়েন, ফর সুন্দরবন হানি অবলিক র হানি উইথাউট ফার্দার প্রসেসিং হুইচ পারমিটেড ইন সেকশন 4.1 অবলিক কম হানি সি নোট 5 কাট কম ইন হানি অর চাং হানি ম্যাক্সিমাম লিমিট ফর ময়েশ্চার ইজ 25%। এখানে আমি বাংলাদেশের অন্যান্য মধুর সম্ভাবনা যেগুলো সামনে বিক্রি হবে ওগুলো এখানে নিয়ে আসছি। একটা হচ্ছে কম ভানি, যেগুলো আমাদের ওনারা করতেছেন, কম ভানি, এটা খুব চাহিদা বাজার, এটা এবার ওনারা দিতে পারতেছে না, এবার মনে হয় দিতে পারে নাই, মানে কম্বো হানি বলে এটাকে, কম্বো, হ্যাঁ আসলে এটাকে কম বলতে হবে, কম হানি, হানি কম, এটা চাকসহ মধু, মানুষ নিয়ে কেটে কেটে খাবে, বিদেশে খুব চলে। আরেকটা হলো মধুর ভিতর ছোট্ট একটা চাক জুবানো, এটা কাট কম ইন হানি, এটাকে চাং হানি বলতেছে এখানে। হ্যাঁ, এই ধরনের মধুর ক্ষেত্রে লিমিট হলো 25%। তাহলে আমাদের সুন্দরবনের মধুর যদি এখন 25% থাকে, তা আমারটা মোটামুটি কী হয়ে যাবে, পার হয়ে যাবে, ম্যাক্সিমাম 25%। এটা যদি আরও কম থাকে আমাদের জন্য ভালো, মধুর ময়েশ্চার যত কম থাকবে ভালো। এটা ম্যাক্সিমাম করা হয়েছে আমাদের সব মধুওয়ালাদেরকে বাঁচানোর জন্য, নইলে পথে ঘাটে বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছিল, কারণ আমাদের দেশি মধুতে ময়েশ্চার বেশি থাকে ন্যাচারালি, সবাই এটাকে ভালোভাবে ময়েশ্চার রিমুভ করতে পারতেছে না, সেজন্য বিপদে পড়ে যাচ্ছে। সেজন্য সরকারকে আবেদন করে অনেক ঘাট প্রতিঘাত পার হওয়ার পর এই জিনিসটা করা হয়েছে। হ্যাঁ, রিমুভ করার এটা একটা জটিল জিনিস, রিমুভ করতে গিয়ে যদি আপনি ডাইরেক্ট জাল দিয়ে ফেলেন 100 ডিগ্রিতে, মধু নষ্ট হয়ে যাবে, 80 ডিগ্রিতে নষ্ট হয়ে যাবে, 70তেও নষ্ট হয়ে যাবে, 70-র নিচে 60, এটা যারা ময়েশ্চার মেশিন ওনার কাছে আছে, ওনাদের কাছেও আছে, চেষ্টা করা উচিত 50-60-র নিচে করার জন্য। না করতে পারলে ভালো, র মধু বিক্রি যার কাছে করবেন সে সারা জীবন রই খাবে, সে আর প্রসেস মধু খেতে চাইবে না। কি বলে আপনাদের অভিজ্ঞতা কি বলে? যারা একবার র মধু খাইছে, ওই টেস্ট যারা পাইছে, যারা দেশি মুরগি খেয়ে একটু অভ্যস্ত হয়ে গেছে, পানসা পানসা লাগে একটু। হ্যাঁ, খারাপ হয়ে যেতে, সেজন্য আমরা চেষ্টা করব আমাদের মধুগুলোকে, না রোদেতে ইউভি আছে, বিভিন্ন রেগুলো আছে, হ্যাঁ ওই রেগুলো মধুর জন্য অনেকে ভালো না বলতেছে, ওগুলো মধুর মধ্যে পরিবর্তন আনে, তো এরপরে অনেকে আগের জমানায় রোদে দিত। তো চেষ্টা করতে হবে আমাদেরকে ময়েশ্চার লেস রাইপ মধু, ক্যাপিং মধুটা সংগ্রহ করতে, তাহলে আমার প্রসেসিং ঝামেলা যাবে না, আর মধু তাড়াতাড়ি বিক্রি করে ফেলতে হবে, স্টক করা যাবে না, হ্যাঁ অনেক দিন রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, যেমন আমাদের সরিষার মধুটা হয়েছে, এটা যদি আমি শীতকালের মধ্যে বেঁচে ফেলতে পারি, তাহলে এটা গরমকালে গিয়ে একটু গন্ধ হয়ে যায়, এই গন্ধ থেকে বেঁচে গেল মানুষ। হ্যাঁ, এরকম মধুগুলো আমি যত তাড়াতাড়ি, আমি অল্প অল্প নিব, ছোটো ব্যবসা করবো, তাড়াতাড়ি বিক্রি করে ফেলার জন্য চেষ্টা করবো। ওগুলো নষ্ট মধু না পুরনো মধু, দুই রকম। হ্যাঁ, পুরনো মধুগুলা কিছু স্যাম্পল হিসেবে রেখে দেন, যেমন আমার কাছে একটা পুরনো মধু আছে অনেক বড়, আজকে আমি এটা বন বিভাগকে দিব। তো এই পুরনো মধুগুলা বিভিন্ন কাজে লাগবে, ব্যথা ট্যাথার কাজে লাগে, মাছের কাজে লাগে, বিভিন্ন গরুর কাজে লাগে, বিভিন্ন মাল্টিপারপাস কাজেগুলো ব্যবহার হতে পারে। হ্যাঁ, গরুকে খাওয়ানো হয়, জি জি, ওটা মাছওয়ালাদের থেকে জিজ্ঞেস করতে হবে, মাছওয়ালা। আচ্ছা, এরপরে ফ্রুক্টোজ গ্লুকোজ রেশিও 0.95 থেকে 1.45 থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমি চেষ্টা করতেছি কেমিক্যাল দিয়ে পরীক্ষাটা করে সবার সামনে উন্মুক্ত করে দেওয়ার জন্য, যেন সবাই করতে পারে। এটা একটা জটিল জিনিস, তবে এটা দিয়ে সত্যিকার অর্থে ভেজাল মধু ধরা যাবে, সত্যিকার অর্থে ভেজাল মধু ধরার একটা সুযোগ আছে। এরপর রিডিউসিং সুগার পার্সেন্ট বাই ম্যাক্স 65, সুক্রোজ পার্সেন্ট বাই ম্যাক্স 5। সুক্রোজটা হলো চিনির পরীক্ষা, এটা ম্যাক্সিমাম 5 থাকতে হবে, এর উপরে যাওয়া যাবে না। অ্যাশ, অ্যাসিডিটি, ফিস্টেস, হাইড্রোক্সি মিথাইল পারফিউরাল, HMF, এটাও খুব গুরুত্বপূর্ণ। মধুকে জাল দিলে এই মানটা বেড়ে যাবে, সহজে বুঝে যাবে এটা প্রসেস মধু না নন প্রসেস মধু। টোটাল কাউন্ট অফ পোলেন্স অ্যান্ড প্ল্যান্ট এলিমেন্টস অবলিক গ্রাম অফ হানি, যেটা আমরা এখন করলাম 5000 পার গ্রাম, আমরা এখান থেকে পোলেনগুলো বের করলাম। অপটিক্যাল ডেন্সিটি, একটা মেশিন আছে, অপটিক্যাল একটা রে বের হয়, মধুর ভিতর দিয়ে যায়, ওই পাশে অ্যাবজর্ভ করে, ওটার যে অপটিক্যাল ডেন্সিটিটা বের হয় 660 ন্যানোমিটার, মানে লালচে আলোর ভিতর দিয়ে পাস করে 0.3 কথা বলা হয়েছে। ডায়াস্টারেস অ্যাক্টিভিটি শেড ইউনিটস মিনিমাম 3 বলা হয়েছে। এই 12টা পরীক্ষা করা হয়েছে। এই 12টা পরীক্ষা করতে আমাদের BSTIতে 8,000 টাকার মতো খরচ হয়, এবং এর সাথে 15% ভ্যাট যোগ হয়। তো আমরা চেষ্টা করব আমাদের মধুগুলা আমরা লোকাল BSTI থেকে বা ঢাকায় গিয়ে মধুগুলোকে পরীক্ষা করার জন্য। মধুগুলোকে যদি আমি পরীক্ষা করি,
এখানেও কিছু কিছু পরীক্ষা হয়, কিছু কিছু ঢাকায় হয়। হ্যাঁ, আমরা আমাদের প্রত্যেকটা পরীক্ষাকে ইন্ডিভিজুয়ালি আমরা আবেদন করে পরীক্ষা করে কিছু রিপোর্ট আমরা লিখে রেখে দিব। যেন আমি এবার সুন্দরবনের মধুগুলো বের করলাম, এটার একটা স্যাম্পল দিয়ে আমি টেস্ট করে রিপোর্ট রেখে যাব। এরপর এর আগে আমরা কালোজিরার মধুটা করলাম, ওটা একটা করলাম। তা আমার একটা সবগুলো পরীক্ষা করতে 8 থেকে 9 হাজার টাকার মতো খরচ হবে। আর ইন্ডিভিজুয়ালি পরীক্ষাগুলো করতে 500, 1000, 500, 1000 এরকম খরচ হবে। আমি 12টার মধ্যে 4টা পরীক্ষা করলাম, 3টা পরীক্ষা করলাম বা 2টা পরীক্ষা করলাম। বিশেষ করে ফ্রুক্টোজ গ্লুকোজ রেশিও, এই পরীক্ষাটা আমরা সবাই করতে মাত্র 1000 টাকা খরচ হয়। বিএসটিকে একটু কনভিন্স করে, তারা তো অনেক ব্যস্ত থাকে, একটু কনভিন্স করে বলে ভাই আমাকে এই পরীক্ষাটা একটু ভালো সম্পর্ক ডেভেলপ করে তাদেরকে অনুরোধ করে তারা করে দেওয়ার সক্ষমতা আছে, সরকারের আইনও আছে, আমরা চাইলে করতে পারবো। তাদেরকে একটু তাদের সময় বের করে নিয়ে আমরা করে দেওয়ার জন্য চেষ্টা করব। আরেকটা বই আনছিলাম, ওটা কই খাঁটি মধু, ওটা দিয়ে দেন। পরীক্ষার ক্ষেত্রে সহজ মাধ্যম না, কিন্তু ওরা তো আরও বড় পর্যায়ের তো, এবং ওদের অ্যামাউন্ট অনেক বেশি। আমি গতবার গেলাম যে ওরা এই যে জমে যাওয়া এই ব্যাপারটা, এটা আপনারা নিজেরা ছাপিয়ে নেবেন। ওনার কাছে ওই সফট কপিটা আছে জমে যাওয়ার ব্যাপারে, যে বারবার আপনাদের প্রতিবন্ধকতা আসতেছে বা মানুষ জিজ্ঞেস করে, যে জিজ্ঞেস করবে কাস্টমারকে এই বইটা ধরাই দিবেন। এখানে প্রথম পৃষ্ঠার মধ্যে আমি এই বইটাকে একটু ব্যতিক্রম করে করেছি। প্রথম মলাটের মধ্যে কারা নাম এই বইতে লেখা দিছে তাদের নাম বড় করে লিখে দিছি। এই বই সবাই পড়বে না, কিন্তু প্রথম পৃষ্ঠার উপর চোখ বুলাবে। কিরে, এখানে রাজশাহী ইউনিভার্সিটির জুলজি ডিপার্টমেন্টের একজন প্রফেসর এখানে লেখা দিছে, ওনার নামটা, উনি যে জমে যাওয়ার ব্যাপারে ব্যাখ্যা দিছে, এটাই আমাদের জন্য একটা মার্কেটিং, এটাই আমাদের জন্য একটা সার্টিফিকেট। আরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের ডক্টর মোহাম্মদ শাকাওয়াত হোসেন স্যার, উনি একটা ব্যাখ্যা দিছে কেন জমে যায়। তাহলে ওনারা তো সায়েন্টিফিক রেফারেন্স দিয়ে ব্যাখ্যাগুলো দিছে। কেউ যদি যত্ন করে পড়ে ভালো, না পড়লেও এই নামগুলো দেখে যারা আপনাদেরকে বিব্রত করতে চায় তারা ঘাবড়ে যাবে। না, এই তো বড় বড় মানুষ বলছে জমে যায়, বইতে আছে জমে যায়, বিএসটি স্ট্যান্ডার্ড আছে জমে যায়, ওনারা বলতেছে জমে যায়, তাইলে মধু জমে যায়। ঠিক আছে, ওনাদের কথা ঠিক আছে। এই বইটা আপনারা কাস্টমারদেরকে দিতে পারবেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? 5 মিনিট সময় দিব। হ্যাঁ, কিসের উপাদান? অনেক তো 200টা জিনিস আছে বলতেছে, আমরা তো অল্প কয়েকটা জিনিস নিয়ে কাজ করতেছি। এটা তো বইতে এক এক রকম, আমরা তো বেরও করি না, কেমনে বলবো, আমি তো বের করি নাই। আর কারো কোনো প্রশ্ন আপনাদের? এটা যদি মধুর মধ্যে ময়েশ্চার লেভেল হাই থাকে, প্রচুর পানি থাকে, বাইরে থেকে ফরেন জিনিসগুলো পড়ে, তখন এখানে হয়তো ব্যাকটেরিয়া কিছু সংক্রমণ হতে পারে। আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্টগুলো যদি আবার একটু সামারাইজ করতে পারি, মানে আমাদের মেইন পরীক্ষাগুলো বা এখানে মেইন কোনটা এখানে সবগুলোই মেইন, সবগুলো আমরা আগে স্টাডি করেন, সবগুলো এক জায়গায় করেন, এটা পড়েন পুরোটা না। প্যাটে বেচবেন, প্যাটের মধ্যে 2 রকম আছে, একটা ভার্জিন আর একটা হলো রিসাইকেল। এই বোতলটার পানি, এই পানিটা খেয়ে বোতলটা কি করব, আবার টোকাই নেবে না, ওটা সব জমা করে এটাকে কাটবে, কেটে টুকরো টুকরো করে এটাকে আবার কি দানা করবে, ওইটা থেকে যে বোতলটা ওটা রিসাইকেল বোতল। আর যেটা পেট্রোলিয়াম থেকে বের হয়ে বিদেশ থেকে দানা ইম্পোর্ট হয়েছে নতুন, যেমন ওনার এগুলো চকচকে একদম, ওগুলো একদম ক্লিন হবে, চকচকে হবে। সেজন্য ওই প্যাট বোতল যেটা, ওটাতে মধু বেরার চেষ্টা হয়, তবে কাচের বোতলে বেচতে পারলে ভালো। কাচ যেহেতু কোনো রিয়াকশন করে না, কাচের বোতলে যদি বেচতে পারেন ভালো হবে, এবং কাচের বোতলে মধুটা দীর্ঘদিনও ভালো থাকবে। প্যাট বোতলেও 7-8 মাস 1-1.5 বছর পরে বোতলের আলো, তাপ ইত্যাদির কারণে মধুর মধ্যে পরিবর্তন চলে আসে। ওয়ার্ল্ডের যারা বিজ্ঞানীরা আছেন তারা তো অনেকে বলতেছেন এটা ভালো না, যেহেতু রোদের মধ্যে অনেকগুলো রে আছে, গামা আছে, ইনফ্রারেড আছে, ইউভি আছে, আল্ট্রাভায়োলেট রে আছে। তো সব রে মধুর জন্য ভিতর দিয়ে যখন যাবে, সকাল 9টা থেকে 10টায় একরকম রোদ, বা 11টা থেকে 1টায় আরেক রকম, 1টা থেকে 2টা আরেক রকম, এক এক সময় রোদের মধ্যে এক এক রকম জিনিস থাকে। তো এটা না দিতে পারলে ভালো, দিলে অনেক জিনিস, এখানে তো অনেক জীবন্ত জিনিস আছে যেটা আমাদের উপকার করে, ওগুলো নষ্ট হয়ে যেতে পারে। তবে আগে দিত মরিচ দিত, রোদ দিত, রোদের কারণে কিছু ময়েশ্চার কমে একটু ঘন হয়ে আসতো, তখন এনজাইম নষ্ট হলে হোক, কিন্তু মধুটা একটু ঘন হতো, একটু স্বাদ খেতে একটু সুস্বাদু হতো। সুস্বাদু আর ভালো এক জিনিস না, অনেক ভালো জিনিস সুস্বাদু লাগবে না, আবার অনেক সুস্বাদু জিনিস ভালো লাগবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, চিনি দিয়ে বানানো মধু সবার খুব সুস্বাদু লাগবে, কারণ আমরা সকালবেলা আজকে যে নাস্তা খেয়েছি, যে পরোটা, ওই খামিরের মধ্যে কিন্তু কিছু চিনি দেওয়া হয়েছে, তাই না? সিঙ্গারার খামিরের মধ্যে চিনি দেওয়া হয়েছে। এরপর ভাত খাবো, যে ফিন্নি খাবো, ওখানে চিনি, চা খাইছিলাম চিনি। আমাদের বডিতে চিনিটা
খুব বেশি সম্পৃক্ত, একদম আমাদের বডির সাথে অ্যাডজাস্ট। চিনি পেলেই বডি খুশি হয়, ব্রেন খুশি হয়ে যায়, জিহ্বায় চিনি পড়লেই আনন্দ লাগে, শরীরের রক্তগুলো খুশি হয়ে যায়। তো যখন ভেজাল মধু আপনি খান চিনি দিয়ে বানানো, আপনার ব্লাড আপনার ব্রেন সাক্ষ্য দেবে যে এটা ভালো মধু, কিন্তু আসলে এটা চিনি দিয়ে বানানো জিনিস, কিন্তু এটা খেতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। অনেক সময় ন্যাচারাল মধুর মধ্যে তো চিনি নাই, ওখানে সুক্রোজ আছে বিলো 5%, তাহলে ওখানে অন্য জিনিসগুলো আছে, এগুলোর সাথে আমাদের জিহ্বা বডির সাথে কি নাই, সম্পৃক্ততা নাই। যেমন জীবনে কেউ সুন্দরবনের মধু খায় নাই, তার বুকে যখন সুন্দরবনের মধু দিবে তার কাছে এটা মধু মনে নাও হতে পারে, সে সারা জীবন শরীর চিনি খেয়ে আসছে। এই আর কিছু আরেকটা ভাই, এটা আমি তো এটা নিয়ে আমি তো অনেকদিন প্রায় 15 বছর ধরে আমি যে ডাইসের লাইনে আছি আর কি, যেটা সেটা হলো যে ওই যে পেট বোতল আর যে ভাই যে কথাটা বললো, আসলে এই বোতলটাতে মধুটা যখন আপনি সার্ভ করবেন এটা চকচকে থাকবে, মানে দেখাই যাবে। আমারটা অনেকে বলে যে আপনার এটা কি কাচের বোতল নাকি, মানে দূর থেকে দেখাই যাবে মনে হয় যে এটা কাচের বোতল, কিন্তু এটা কাচ না, পেট হওয়ার কারণে কিন্তু এরকম চকচক হয়। আপনারা যেটা করবেন আর কি, হ্যাঁ স্বচ্ছ হবে আর কি, দেখতেও সুন্দর লাগবে। আপনারা যেটা করবেন, যদিও লোকাল পেট বোতলগুলো নিচ্ছেন, তো ওইখানে যাদের থেকে নিচ্ছেন তাদেরকে বলবেন যে ভাই যে ভার্জিনটা দিতে, রিসাইকেলিংটা দেয় না। যদি ভার্জিনটা দেয় তাহলে আপনার দেখতেও সুন্দর লাগবে। 2-4-5 টাকা বেশি নিবে, কিন্তু সবসময় বাড়তি নিবে। বলেন। অনেক সময় মধু দেখা গেল আমার ছলের মধু, তোমার টেস্টে এসে সবটাই ঠিক আছে, কিন্তু মধুটা আপনার ওই বোতলে আপনার দেখা গেল আপনার একটু চিনির দানার মতো আসে, চিনির দানার মতো আসলে তখন ওই বলে যে চিনি জি আছে আছে, এখানে তো বলেই দিছে চিনির দানার মতন হবে। ক্রিস্টালাইজ শব্দটাকে চিনির দানা, 2 রকম দানা হয়, যেটা একটু ক্রিমি টাইপের, ক্রিমি একটা হলো জমে উপরে ভেসে থাকে, তাই না, যেটাতে লিচুর মধুর মধ্যে বেশি পাই আমরা, মুখে দিলে গলে যায়। ওটা হলো চিনিকে শিরাকে যদি আপনি টাইট করে ফেলেন যেরকম হবে, একটা লেয়ারের মতন শক্ত চকলেটের মতো ওরকম হবে। এই জমা অংশটা 2 রকম আমরা দেখছি, একটা জমে যাবে ক্রিমি, আর একটা উপরে ভেসে থাকবে, ওটা মধুর একটা বৈশিষ্ট্য, ওটার জন্য অসুবিধা নাই। আরেকটা জিনিস, হ্যাঁ জমবে, সমুদ্রে জমবে ভাই এখানে আরেকটা জিনিস, সেটা হলো আপনার মধু জমে চিনি হয়ে যাবে, কিন্তু চিনি শিরা, যে চিনি শিরা দিয়ে মধু বানাবে, মানে ভেজাল মধু, নকল মধু যেটা, এটা কোনোদিন চিনি হবে না, মানে জমবে কিন্তু চিনি হবে না, মানে চিনির মধ্যে যেটা বললেন না দানা দানা, এরকম দানা দানা হবে না। কারণ আপনি মিষ্টির দোকানে দেখেন অথবা অন্য চিনি শিরা দেখেন, জমলে এটা দানা দানা হয় না। মিষ্টির দোকানে আমি চাকরি করছি, আমি ছিলাম, মানে এটা মিশে যাবে, হ্যাঁ মিশে যাবে, মানে পাথরের মতো হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। আমরা কি যদি মধু প্রসেস করে বিক্রি করি, আমাদের 25-এর যে মধুগুলো আছে 25 পর্যন্ত ওই মধুগুলো একটা চেষ্টা করবো না, তখন 23 প্রসেস করলে 23, না যদি র মধুটা যখন আমরা কিনবো কেনার সময় আপনার যতটা হ্যাঁ 25 পর্যন্ত কিনতে পারবো, তার উপরে মধুগুলোকে না অ্যাভয়েড করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ 25-এর উপরে যে মধুটা সুজন সাহেব যেটা বললো, যেমন সামনে আমাদের একটা মধু আমরা পাবো ইউক্লিপটাসের মধু, এই মধুটাতে 28, 27, 30 পর্যন্ত হয়ে যায় ক্যাপিং, যেটা মধু মানে ক্যাপের নিচে যেটা থাকবে ওটাই মধু। সায়েন্টিস্টরা বলতেছে ক্যাপিং করা জিনিসের মধ্যে যা আছে এটা মধু, তবে ওই মধুতে ময়েশ্চার লেভেল অনেক হাই, এটা 10-15 দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে, 5-7-10 দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে, এটা বেশি দিন রাখা যাবে না। আপনি ভাঙবেন, ক্যাপিং না, 12টার মধ্যে ভাঙবেন, 14% জলীয় পড়ছে, 12টার ভিতর ওই দিনের মধুটা যোগ হচ্ছে না, সেজন্য মধুটার গ্রেভিটিটা ঠিক থাকতেছে, ময়েশ্চার লেভেলটা ঠিক থাকতেছে। এটা বুঝি না, এটা আর একটু মানে আপনি মধু বের করতেছেন, আমরা মধু বের করি সেন্ট্রিফিউজ মেশিন দিয়ে ঘুরিয়ে বের করি, হ্যাঁ কেন্দ্র বিমুখ বলের কারণে মধুটা ছিটকে ছিটকে বের হয়ে আসে। তো এই মধুর চাকগুলো আমরা বক্স থেকে বের করে নিয়ে আসি, তাই না, বক্স থেকে। আমরা যেদিন মধু বের করব ওই দিন কি মৌমাছিরা বসে থাকে না, ওই দিনও ওরা কাজ করে, তাহলে ওই দিন সকালবেলা কাজে বের হয়ে গেছে, আমি 8টার থেকে বক্স থেকে মধু বের করা শুরু করছি, 4টা-5টা খুলছি, আরও আমার 100 বক্স রয়ে গেছে, মৌমাছিগুলো বাগানে চলে গেছে, গিয়ে ওই দিন তারা নেকটার পেটে ভরে এনে 11টা-12টার দিকে 10টা-11টার দিকে ব্যাক করতেছে। এখন ওই মধুটা সে চাকের মধ্যে ঢেলে দিয়ে আবার চলে যাচ্ছে, তাহলে যেই মধুটা ঢালছে পেট থেকে ওটা তো এখনও মধুই হয় নাই, ওটা এখনও নেকটার, ওটা ফুলের রস, ওটা এখনও মধুতে পরিণত হয় নাই। এর আগের দিন বা 4-5 দিন আগেরগুলো মধুতে পরিণত হয়েছে, ওই দিনেরগুলো মধুতে পরিণত হয় না, এগুলো একদম টলটলে। যখন আমি সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে 4টা বসায় ঘুরান দিব, তাহলে মধুও বেরোবে, টলটলে রসটাও বের হয়ে যাবে, দোনোটা মিলে গিয়ে মধুর গ্রেডটা ডাউন হয়ে যাবে। সেজন্য ওরা ফিরে আসার আগে আগে, ঘর থেকে বেরোইছে ফিরে আসার আগে আগে যদি আমি মধুটা বের করে ফেলতে পারি, তাহলে ওই দিনের রসটা আমার মধুতে আসলো না,
বুঝতে পারছেন জিনিসটা? একদম ক্লিয়ার, সুন্দর এটা। হ্যাঁ, এটা 10টার মধ্যে করে ফেলতে ভালো। খুব সকালে করতে হয়। না না না, সব সিজনে একই সময় হবে না, কিছু সময় ফজরের পরপর বেরোয় যাবে, একটু আবহাওয়া খারাপ থাকলে একটু 7টা 8টা করে বেরোবে, 9টা 10টা করে বেরো। হ্যাঁ, ওটা নিয়ে আমি চিনির ব্যাপারটা আমরা সামনে আলোচনা করতেছি, চিনির ব্যাপারটা। এটা আরেকটা কথা বলে ফেলি, সেটা হলো যে যে চাকগুলোতে মধু হয়েছে, আমি দেখতেছি যে 10টার মধ্যে আমি সব কভার করতে পারতেছি না। তাহলে আমরা একটা টেকনিক করছি, গত বছর করছি টেকনিকটা, একটা রুম, আবদ্ধ একটা রুম নিছি। রুম নেওয়ার পরে রুমটা চারদিকে জালি দিয়ে রাখছি। রুম নিয়ে আমি ওই ফ্রেমগুলো কালেক্ট করে 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 যেগুলোতে মধু বের করব, ওগুলো সবগুলোকে ভাজে ভাজে করে রুমে নিয়ে আসছি। এটা একটু জটিল, অনেক বিদেশেও এটা করে, কিন্তু একটু জটিল ব্যাপার, আমাদের মধুওয়ালাদের জন্য করা একটু কষ্ট করে। এরপরেও এটা গুরুত্বপূর্ণ এই জন্যই আমি 10টার মধ্যে সমস্ত মধুর চাকগুলো আমি আমার রুমে নিয়ে আসছি। এখন রুম বন্ধ করেছি তালা মেরে, রুমের মধ্যে 2টা সেন্ট্রিফিউজ মেশিন বসাইছি মধু বের করার। এরপর মধুগুলো আমি এবার আস্তে 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 12টা 1টা 2টা পর্যন্ত বের করছি কর্মচারী নিয়োগ দিয়ে। তাইলে আমার ওই দিনের মধু আমার এখানে আসলো না। এটা একটু সময় সাপেক্ষ, জটিল, একটু খরচও বেশি হবে, কিন্তু এটা অনেকটা নিরাপদ। ওই দিনের মধু কোনোভাবেই মধুর মধ্যে আনতে দেওয়া যাবে না, দিলেই মধুর মধ্যে তার গ্রেড ফেল করতে পারে। যারা এটা করতেছে তাদের টেকনিক হচ্ছে আপনার, তাদের কিন্তু অনেক চাক বোনা অলরেডি রেডি থাকে। ওর যখনই বক্স থেকে চাক উঠাচ্ছে তখন ওর ভিতর কিন্তু আর একটা চাক দিয়ে দিচ্ছে, খালি চাক। আচ্ছা, দিয়ে এবার আপনার যে ওরা তো সবসময় আপনার উপর থেকে নিচ্ছে, সুপার থেকে মধু নিচ্ছে। হ্যাঁ, সুপার। এর জন্য আপনার ওদের থাকতেছে না, কিন্তু আমাদের দেশে তো সেটা সম্ভব হ্যাঁ। হয় না। আমাদের দেশে তো একটা সবচেয়ে ভালো হয় যদি সুপার থেকে নেওয়া যায়, কিন্তু আমাদের দেশে এই জিনিসটা আমরা এখনও ওভাবে চালু করতে পারি না। ওনারা চেষ্টা করতেছেন কিছু সুপার, কিছু ব্রুট। তো ব্রুট থেকে নেওয়া নিলেও যেন 10টার মধ্যে যদি নিয়ে ফেলি, তাহলে ওই দিনের নেকটা যদি যোগ না হয়, তাহলে ও মধুর মানটা অনেক ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা আসছেন কষ্ট করে। আমরা সুপারের মধু আপনার যেমন 1 বছরের মধু কিছু ভুলভাল আমি রাখলাম, আর 1 বছরটা টেস্ট কিছু চেঞ্জ হচ্ছে, কখনো কখনো তিতা বা একটু টকও হচ্ছে। বাট এই মধুটা কি ভালো বলবো নাকি এটা? আমরা চেষ্টা করব, আমি একটা কথা প্রথমে বললাম, আমরা মধুটা যত দ্রুত বিক্রি করি, আমরা যত ব্যবসায়ী, আমরা জমা করে রাখার দরকার নেই। আমরা গবেষণার জন্য জমা করে রাখবো, কিন্তু মধু বিক্রি করে ফেলবো। এরপরও অবিকৃত কিছু মধু রয়ে গেল, যেমন 6-7 মাস পর আমাদের লিচুর মধুটা তেতো স্বাদ, তিতা বলবো না, তেতো স্বাদ লাগে। এটা অনেকগুলো কারণে হয়, তার মধ্যে একটা কারণ হলো যদি ময়েশ্চার লেভেল বেশি থাকে তাহলেও তেতো স্বাদ বেশি হয় তাড়াতাড়ি। এরপর আমাদের একটা গাছ আছে না, বাটি গাছ, বাটি গাছের কারণে অনেকে বলতেছে যে বাটি গাছের কারণে বাটি গাছের নেকটারও আসে, যেসব এলাকায় লিচুর গাছ আছে ওখানে বাটি গাছও আছে প্রচুর, বাটি থেকে নেকটার নেই, ওটার কারণে তিতা হবে। বাটি ফল ফুল দুটোটাই তিতা। আরও কিছু রাসায়নিক কারণে তেতো স্বাদ হতে পারে, মধুর স্বাদ ডিক্রিজ হতে পারে, কমে যেতে পারে। সেজন্য আমরা যত তাড়াতাড়ি সিজনের মধু সিজনে বিক্রি করে ফেলার জন্য চেষ্টা করব। পরিমাণে কম কিনবো, আমি যদি 5 টন বিক্রি করতে পারি 4 টন কিনবো, একটু টান টান থাকুক, অসুবিধা কি? আমি ওভার কিনবো কেন? যেটা রয়ে যাবে পরে আমার বেচতে সমস্যা হবে, কাস্টমারগুলো খারাপ ধারণা করবে।